সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ, প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, জানালেন ইসি সচিব। বৃহস্পতিবার ভোট। দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, বলছে জামায়াত। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করার দাবি রিজভির। এবং মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলায় ঢাকার উদ্বেগ, রাষ্ট্রদূতকে তলব, ভুল তথ্যের তীব্র প্রতিবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাইকে নিয়েই এগিয়ে যাওয়ার লক্ষ্য বর্তমান সরকারের। দুপুরে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি, মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলন আয়োজন করে রাজস্ব বোর্ড ও এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এনবিআরকে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় জনগণ। জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ফ্যাসিস্ট আমলে ঋণ এবং আমদানি নির্ভর অর্থনীতি বন্দোবস্তের সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপাতে চায় না বর্তমান সরকার। করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। প্রত্যেককে নিজের কাজ সঠিকভাবে করলেই ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বর্তমান সরকার। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর ফলে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মুদাসির আলীর প্রতিবেদন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে শেষ পর্যন্ত কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় ৩ দশকেরও বেশি সময়ের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আমরা আগামী ২০ তারিখে একটা নির্বাচনে যাচ্ছি। ৩৫ বছর পরে আমাদের সবারই একটা নতুন অভিজ্ঞতাটা হবে। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতির খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গেল ১৩ আগস্ট রিটটি দায়ের করেন। রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন
2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। জনাব ইউনূসুল আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। সংবিধানের বিষয়ে সংশোধন কিংবা পরিমার্জনের বিষয়টি পার্লামেন্টের বিষয় বলে আদালত উল্লেখ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম 6 মাসে বিএনপি তাদের ইশতেহারে ঘোষিত বেশ কিছু প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোট প্রশ্নে নেতিবাচক অবস্থান, গ্যাস জ্বালানি সংকট, বেকারত্ব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বিকেলে মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতির ভাষা দিয়ে নয়, বরং তার বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের প্রতি জবাবদিহিতার যে মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা দরকার, আমরা সেভাবেই কিছু বিষয় আমরা মূল্যায়ন জাতির সামনে আজকে আমরা তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। স্থায়ী কমিটিতে নতুন যুক্ত অন্য সদস্যরা বলেন, জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন। এর আগে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিছিল নিয়ে সমাধিস্থলে যান। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শেরেবাংলা নগর এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মীয় গুরুদের ভাতাসহ জনগণের নানা প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের পর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অন্য 2 সদস্য ফরাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। সবার সম্মিলিত প্রয়াসে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ নেতারা। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি একথা বলেন। মহাসড়কের চাঁদাবাজিতে মালিক কিংবা শ্রমিক পক্ষের যেই জড়িত থাকুক, ক্যামেরায় তার রেকর্ড থাকবে বলে জানান মন্ত্রী। বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সচিবালয়ে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর একথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, স্থলবন্দরের কার্যক্রম গতিশীল হলে 2 দেশের আমদানি রপ্তানি খরচ কমবে। 2 পক্ষের সমন্বয়ে প্রস্তাবিত টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে চমৎকার উদ্যোগ বলে জানান তিনি। মন্ত্রী বলেন, পারস্পরিক ব্যবসায়িক ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ উভয় দেশের জন্যই ইতিবাচক।
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন 2027-28 শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে। দুপুরে রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় শিশুদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। শ্রেণীকক্ষে গতানুগতিক শিক্ষার পরিবর্তে দেশীয় খেলাধুলার মাধ্যমে আনন্দদায়ক পরিবেশে প্রাথমিক শিক্ষাদান নিশ্চিতের লক্ষ্যে যৌথভাবে কর্মশালার আয়োজন করে প্রাথমিক শিক্ষা একাডেমি ও আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক সংস্কৃতি ছিল, তবে বর্তমান সরকারের লক্ষ্য সুস্থ সমাজ বিনির্মাণ করা। রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা 17 বছর দেখেছি, সেটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটি সুস্থ, মননশীল, ধৈর্যশীল এমন একটি রাষ্ট্র কাঠামো রেখে যেতে চাই, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তারা যাতে ডিভাইসের হাত থেকে দূরে থাকে, তারা যাতে ওই মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে। খেলার ছলে শিখন পদ্ধতিতে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতের অগ্রগতিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ক্রিটিক্যাল থিংকিং এবং প্রবলেম সলভিং যদি আমাদের শেখাতে হয়, তাহলে আসলে খেলার মাধ্যমেই শেখানোটা সবচেয়ে সহজতর এবং একমাত্র উপায় হয়তো এভাবেই সম্ভব। 2027 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী এবং পরের বছর থেকে প্রথম শ্রেণী থেকেই খেলাধুলাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলা জরুরি। পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, আগামীতে 1 থেকে শুরু হবে 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেরেছি এই স্বল্প সময়ে। শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল চালুর কথাও জানান তিনি। শিক্ষকদেরকে আলাদা স্বাতন্ত্রিক পে স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদার্স। ওটা সচিবের সাথে তুলনা করব না, বা আমরা একজন এমএলএস এর সাথে তুলনা করব না। মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের কারেকশন হওয়াটা কিন্তু সকলেরই দরকার কারেকশন হওয়া। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। হাম সংক্রান্ত শারীরিক জটিলতা নিয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষায় হাম আক্রান্তদের শরীরে অন্যান্য ভাইরাসের উপস্থিতিতেও পাওয়া যাচ্ছে বলে জানান শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম। ইমার আসাদের রিপোর্ট। চলতি বছরে হাম ও এর উপসর্গে প্রাণহানি ঘটেছে প্রায় 1000। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 100 জনের। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা 18,000-এরও বেশি। সন্দেহজনক সংক্রমণ প্রায় 1.5 লাখ। গেল কয়েক মাস সংক্রমণ কিছুটা কমলেও গেল এক সপ্তাহে ফের বেড়েছে সংক্রমণ। বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হাম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আক্রান্তদের পুনঃভর্তির ঘটনা বেশি ঘটছে। 3-4-5 মাসের মধ্যে এত অঙ্কের মৃত্যু, এটা তো আমাদের জন্য কষ্টকর। এবং আমরা চেষ্টা করেছি, এবং যে রোগীগুলো আসছে মারা যাওয়ার কারণ হলো এত র্যাপিড ডিটোরেট করছে যে আসার সাথে সাথে মানে শ্বাসকষ্ট, পরের দিনই এত খারাপ যে ভেন্টিলেটর লাগে বা সিপিআপ বা হাই ফ্লো লাগে, দেওয়ার সাথে সাথে ওই হাই ফ্লো ভেন্টিলেটরও তার স্যাচুরেশন মেনটেন করতে পারতেছিল না। তখন আমাদের তার কিছু করার জায়গা থাকে না। জানান, মৃতের তালিকায়ও পূর্বে আক্রান্তদের সংখ্যা বেশি, তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি। যে ভালো খাবার খাবে, হাই প্রোটিন ডায়েট দিবে, কিছু ভিটামিন দিয়ে, জিঙ্ক দিয়ে, মানে ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য, নিজের ইমিউনিটিকে একটু স্ট্রং করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো যেগুলো বিশেষ করে মেল নারিশ বাচ্চা, তাদের আগে থেকে যাদের ডেভেলপমেন্টাল একটু মানে উইক ডেভেলপমেন্টালি হোক বা মেল নিউট্রিশন আছে, ওরা কিন্তু রিপিটেড ইনফেকশন হচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু কিছু ভাইরাস এডিশনাল পেয়েছি, অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস, কিছু কিছু রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, 2-1টা কোভিডও পেয়েছি, কম। তবে অ্যাডেনো ভাইরাসের সংখ্যা অনেক বেশি, এবং যেগুলো যে অ্যাডেনো ভাইরাস আমরা পেয়েছি মিজোস নিউমোনিয়ার সাথে কো ইনফেকশন হিসাবে, সেই রোগীগুলো কিন্তু দীর্ঘ সময় লাগতেছে ভালো হতে, এবং কিছু কিছু বাচ্চা মারা যাচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। আক্রান্তদের সুচিকিৎসা দেবার মতো সক্ষমতা বর্তমানে হাসপাতালগুলোতে আছে বলেও মত দেন ডাক্তার আতিকুল। এখন শখে আমরা জানি কতটুকু ফ্লুইড কয় ঘন্টায় দিতে হবে, কত সময় দিতে হবে, কি ফ্লুইড দিতে হবে আমরা কিন্তু জানি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে ঢাকার অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয়। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মিয়ানমারের দেয়া রোহিঙ্গার সংখ্যার সঙ্গে একমত নয় ঢাকা। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় 11 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় 30 জন। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই সড়কে 8 ঘন্টার ব্যবধানে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে 2 জন এবং দুপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরও 2 মোটরসাইকেল আরোহী মারা যান। মুসলিমপুর ফাঁকে কালভার্টে আপনার দুজনের সড়ক দুর্ঘটনা, সরাসরি গাড়িটা নিয়ে এসে খাদে ওই জায়গাটাতে কোনো নিরাপত্তা লোক নাই। একটা যে ওখানে একটা লাইট লিয়া লোক থাকবে, কেটের একটা রাস্তা খোলা আছে, একটা লোক রাখা দরকার, এই জিনিসটা নাই। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে ঠিকমতো চিকিৎসা না দেওয়ার অভিযোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা জীবিত ছিল, ওটা এখানে নিয়ে এসছে, এখানে কোনো ডাক্তারই জানে ওর কাছে কোনো হেল্প করছে না, কোনো সহযোগিতা করছে না আমাদেরকে। আবার উল্টা ওরা আমরা দেখা যায় এখানে একটাই বেড নাকি। আমি আসার আগে অন্য ডক্টর ছিল আর কি, আরএমও স্যারও তখন উপস্থিত ছিল। তখন আমি আসার আগে কি হয়েছে সেটা সম্বন্ধে আমার আসলে কোনো আইডিয়া নাই। গোপালগঞ্জে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 25 জন। গোপালগঞ্জ টেকেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এখানে নাফিজ নামে একজন মৃত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছে, আর আরেকজন সুমন নামে আরেকজন ব্যক্তি ওই একই অ্যাক্সিডেন্টে আমাদের এখানে এসেছে। ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা ফরিদপুর মেডিকেলে রেফার করেছি। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি লোহা বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকায় সকালে স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 3য় শ্রেণীর একটি শিশু নিহত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো ইফাত পিলোচিপস। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে ইফাত পিলোচিপসের সৌজন্যে আয়োজিত ঢাকা আন্তঃ স্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে অংশ নেন। তার উপস্থিতি ও মূল্যবান বক্তব্য হাজারো তরুণ ফুটবল প্রেমীকে অনুপ্রাণিত করে। রাজধানী ফর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালে আর্জেন্টিনার সাবেক তারকা ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্যানিজিয়াকে সামনে থেকে দেখতে ও তার সঙ্গে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত ছিল টুর্নামেন্টে অংশ নেওয়া তরুণ ফুটবলাররা। ফাইনালে নৌবাহিনী কলেজ ঢাকা দুর্দান্ত 3-0 ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বিআইটি স্কুল রানার্স আপ হয়। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের মালয়েশিয়াকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এর অংশ হিসেবে ইউটার্ন ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল MHTC। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনারের নেতৃত্বে MHTCর একটি প্রতিনিধি দল ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এতে দুদেশের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। MHTCর কর্মকর্তারা জানান, বাংলাদেশিরা তুলনামূলক কম খরচে সেখানে চিকিৎসা। রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 প্রদানের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। HSBC বাংলাদেশ এবার 10মবারের মতো এই আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এই ঘোষণা দেয় HSBC। পুরস্কারের জন্য 4টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকছে। HSBC বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের পরিচয় নতুনভাবে গঠন করা প্রতিষ্ঠানগুলোর জন্য এই অ্যাওয়ার্ডের আয়োজন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কারাবন্দী সাবেক এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এই আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ দেন 3 সদস্যের বেঞ্চ। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। প্রায় 3 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মধ্যেই দীর্ঘদিন ধরে তীব্র আকার ধারণ করেছে তার শারীরিক অসুস্থতা, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি ব্যাপক কমে যাওয়ায় এবং রক্তচাপজনিত জটিলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। तो अदालतों का काम है, हमें अदालतों जो हक परस्त जजेस हैं उनसे उम्मीद यही है कि वो इंसाफ करेंगे। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ইমরান খানকে হাসপাতালে নেয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিতে আবেদন করে তার দল পিটিআই। सुप्रीम कोर्ट ने हुक्म दिया है कि 2 दिनों में इमरान खान साहब को अडयाला जेल से यहाँ इस्लामाबाद में शिफा इंटरनेशनल अस्पताल में मुंतकिल किया जाए। আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 3 সদস্যের একটি বেঞ্চ মঙ্গলবার ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন এবং সেখানেই তার পরবর্তী মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ইমরান খানের সঙ্গে তার বোন ডাক্তার উজমা খান হাসপাতালে থাকতে পারবেন এবং প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। রুমানা রুমা, মোহনা সংবাদ। বড় বাজেটের দল গড়েই থেমে থাকেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের জন্য চূড়ান্ত করেছে বিদেশি কোচও। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ সান্তিয়াগো ভারেলাকে কোচ করেছে সাদা কালোরা। দুপুরে মোহামেডান ক্লাব ভবনে 53 বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। ইউএফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। এদিকে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন ম্যানেজার আবাহনীরই সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন। আবারও প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারফুল হক। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ। প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, জানালেন ইসি সচিব। বৃহস্পতিবার ভোট। দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, বলছে জামায়াত। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করার দাবি রিজভির। এবং মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলায় ঢাকার উদ্বেগ। রাষ্ট্রদূতকে তলব, ভুল তথ্যের তীব্র প্রতিবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।